তৌহিদ হোসেনের কাছে জানতে চাইবো যে জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনি পররাষ্ট্র সচিব ছিলেন, ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল ছিলেন। বাংলাদেশ সরকারের ভারত নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নীতি কি অন্য সরকারগুলির থেকে আলাদা? আলাদা হলে তা আসলে কিরকম? এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। ধন্যবাদ। আমরা যদি এটাকে একেবারেই বাহ্যিকভাবে দেখি, খানিকটা আলাদা তো বটেই। যেমন ভারতের বেশ কিছু কমপ্লেন ছিল যে আওয়ামী লীগ সরকারের আগে যে সরকার ছিল, বিএনপি সরকার, ওই সময়ে বাংলাদেশে উত্তর পূর্ব রাজ্যগুলোর যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, আইআইজি যেগুলিকে বলা হয়, ইন্ডিয়ান ইনসার্জেন্ট গ্রুপস, তাদেরকে সরকার সহায়তা দিচ্ছে বলে ভারতের অভিযোগ ছিল। বাংলাদেশ সরকার কখনোই সেটা স্বীকার করেনি। বিশেষ করে ভারত বলছিল যে বাংলাদেশের অভ্যন্তরে তাদের কিছু ফ্যাসিলিটিস রয়ে গেছে যেগুলি থেকে তারা তাদের কার্যকলাপ চালাচ্ছে। তো বাংলাদেশ সরকার অবশ্য কখনোই সেটা স্বীকার করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে দেখা গেছে যে তাদের সেই যেই কমপ্লেনগুলো ছিল সেগুলি দূরীভূত হয়েছে। বাংলাদেশ কাউকে আশ্রয় এখানে নেওয়ার সুযোগ দেয়নি। যারা ছিল 2-4 জনকে ধরা গেছে, তাদেরকে ভারতীয়দের হাতে সমর্পণ করেছে। এই দিক দিয়ে একটি বলতে পারি আমরা যে এক ধরনের একটা তফাৎ। ভারতের যে নিরাপত্তা নিয়ে যে তাদের যে চিন্তা ভাবনা বা সমস্যা ছিল তাদের মনে, সেটাকে দূরীভূত করতে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিয়েছে। এটা হলো একটি পরিবর্তন। বাকিগুলো আপনি যদি ধরেন, ব্যবসা বাণিজ্য কিন্তু আগে থেকেই ক্রমবর্ধমানই ছিল এবং সেটা সেই বৃদ্ধি অব্যাহত আছে। বাংলাদেশের এক্সপোর্ট বেড়েছে সামান্য করে, আর ভারতীয় পক্ষ থেকে যে তাদের যে রপ্তানি, সেটা প্রচুর পরিমাণে বেড়েছে এই সময়ের মধ্যে। রাজনৈতিক সম্পর্ক আওয়ামী লীগের সাথে কিন্তু আপনার ভারতের যে রাজনৈতিক দলগুলো, সেটা যে দলই হোক না কেন, ভারতের যে সরকার তার সাথে আওয়ামী লীগের সাথে সম্পর্ক অনেক পুরনো। আমরা জানি যে স্বাধীনতার সময় থেকে শুরু করেই, এবং যখনই তারা ব্যক্তিগত যোগাযোগও অনেকের সাথে ছিল, অনেক নেতৃবৃন্দের সাথে, যে কারণে সুসম্পর্ক থাকার কারণে এক ধরনের ভারতের এখানে অনেকটাই যে এখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের খানিকটা সুবিধা, এটা সবাই মনে করতেন, ভারতও মনে করে। এর বাইরে আরো অনেক কিছু আছে, কিন্তু আমার মনে হয় আমি প্রাথমিকভাবে এটুকু বলেই থাকতে পারি। না, জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, একটা বিষয় যদি আপনি একটু পরিষ্কার করতেন, যে ভারতের পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কিছুটা ভূমিকা রয়েছে, এটা বাংলাদেশ বলতে চাইছে যে ছিল না। সেটা আওয়ামী লীগ আসার পরে সেই কমপ্লেনগুলি উঠে গেছে, এটা আপনি বললেন, বা কমপ্লেনগুলি আর নাই। এই জায়গা থেকে আপনি যদি একটু বলতেন, বাংলাদেশ সরকার কি আসলেই ভারত যে এটা এরকম মনে করতো, এইটার কি আসলে কোনো ভিত্তি আছে কিনা? আপনি এই ব্যাপারে আর একটু বলবেন কিনা, যে এটা কি আসলে একটা সত্যিকারের অভিযোগ, সাবস্টেন্সিয়েট করার মতো একটা কথা? দেখুন, এটা হলো এমন একটি বিষয় যে নিশ্চিত হয়ে কোনো কিছু বলা খুব কঠিন। ক্রস বর্ডার মুভমেন্ট তো এ ধরনের সংগঠনগুলো করেই থাকে। বস্তুত তাদের তো আইআইজি গুলোর কিছু কিছু ক্যাম্প আমরা শুনেছি যে এমনকি মিয়ানমারেও আছে। মিয়ানমারের সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সত্ত্বেও এটা সম্ভব যে তাদের কেউ এখানে হয়তো ছিল। 2-1 তো বাংলাদেশ সিকিউরিটি ফোর্সেসের হাতে ধরাও পড়েছে এবং তারপরে তাদের জেল জরিমানা হয়েছে, এরকম ঘটনাও আমরা জানি। একেবারেই কেউই ছিল না এটা বলা কঠিন। তবে বাংলাদেশ সরকার তাদেরকে সহায়তা করেছে, এর সপক্ষে তেমন কোনো প্রমাণ কিন্তু নেই। তাদের অস্তিত্ব কিছু ছিল, এতে সন্দেহ নেই কোনো, কিন্তু সহায়তা করেছে নাকি সহ্য করেছে, এটা বলা খুব কঠিন। জনাব তৌহিদ হোসেন, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা একই প্রশ্ন নিয়ে প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে আসতে চাই। যে প্রফেসর আসিফ নজরুল, আমরা আওয়ামী লীগ সরকারের নীতি, আপনি কখনো সরকারের ছিলেন না, কিন্তু 2 দেশের বাণিজ্য নীতি, অর্থনীতি, কূটনীতির আপনি একজন কি বলবো, নিবিড় পর্যবেক্ষক। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ সরকারের ভারত নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নীতি অন্য সরকারগুলি থেকে আলাদা হলে সেটা কিরকম? আপনি নিশ্চয়ই, আমি আশা করব যে আপনি জনাব তৌহিদ হোসেনকে শুনতে পেয়েছেন। আপনি যদি এই প্রেক্ষিত থেকে একটু বলেন। ধন্যবাদ। আসলে তৌহিদ হোসেন ভাই এই বিষয়ে যতটা অভিজ্ঞ, আমি ততটা না, বাট আমি তো অবজার্ভ করি, নিজের দেশকে ভালোবাসি, সবকিছুই দেখি। আমার মনে হয় আমরা যখন আওয়ামী লীগের ভারত নীতি আলোচনা করি, সেখানে একটা
সুস্পষ্ট দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আওয়ামী লীগের আপনার ভারত নীতি, ট্র্যাডিশনাল ভারত নীতি, যেটা আমি বলতে পারি হয়তো 2011-12 সন পর্যন্ত একরকম ছিল। এরপরে আমরা 2014 সনের বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগের ভারত নীতিতে বেশ বড় একটা পরিবর্তন দেখি। সেটা হচ্ছে আওয়ামী লীগ অনেকটা মানে অনুগত ভূমিকা গ্রহণ করে। আমি আপনাকে কম্পেয়ার করে দেখিয়ে দিই। যখন আপনার 2009 সনে নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জিতে আসে, তখন কিন্তু এই ধরনের কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হতো যে আমরা ট্রানজিট সুবিধা দিব না যদি তিস্তার পানি না দেওয়া হয়। আপনার মনে আছে 2011 সনে মনমোহন সিং এর সাথে এই ব্যাপারে বেশ দর কষাকষি হয়েছে এবং স্পষ্ট কথা ছিল তিস্তার পানি না দিলে ট্রানজিট সুবিধা দিব না। এবং তখন মনমোহন সিং এর সাথে যে MOU স্বাক্ষরিত হয় সেখানে কিন্তু কিছু কিছু পজিটিভ দিক বাংলাদেশের জন্য ছিল, যেমন আপনার ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের কথা ওই MOU-তে স্বীকার করা হয়েছিল। 2014 সনের নির্বাচনের পর এই সরকার আপনার দুইটা ফোর্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ইলেকশনে। একটা হচ্ছে ভারতের সাপোর্ট, আপনার মনে আছে সুজাতা সিং সরাসরি এসে এরশাদকে ইলেকশনে রাজি করিয়েছিল, যেটা না হলে হয়তো আওয়ামী লীগ 2014 সনে এইভাবে ইলেকশন করে ক্ষমতা আসতে পারতো না। এবং এরপর থেকে আমরা ক্রমাগতভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে শুনেছি এবং স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত কখনো ভুলবে না। আমরা এই সরকারের মন্ত্রীদেরকে বলতে শুনেছি যে আমরা ক্ষমতায় থাকার জন্য ভারতের সহায়তা চাই, এবং ভারতের সহায়তাটা খুব স্পষ্ট ছিল এবং এটা একটা গিভ অ্যান্ড টেক সম্পর্ক হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের গিভ অ্যান্ড টেক না, রাষ্ট্রের সাথে ভারত নামক রাষ্ট্রের সাথে আওয়ামী লীগ এর সরকারের একটা গিভ অ্যান্ড টেক সম্পর্ক হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ইন্টারন্যাশনাল লবিং হোক বা দেশের ভিতরে কোনো অদৃশ্য তৎপরতা চালিয়ে হোক, যেভাবে হোক ভারত অত্যন্ত জোরালোভাবে সাপোর্ট দিবে। বিনিময়ে আওয়ামী লীগ সরকার ভারতের জন্য অনেক অন্যায্য সুবিধা হলেও নিশ্চিত করবে। আপনি খেয়াল করে দেখেন তিস্তার পানি না দিলে আপনার আমরা ট্রানজিট সুবিধা দিব না, এইটা কিন্তু এই অবস্থানে কিন্তু আওয়ামী লীগ আর থাকতে পারে নাই। এবং এরপর থেকে আপনি খেয়াল করবেন 2014 সনের ইলেকশনের পর থেকে আমরা পৃথিবীর কোনো সার্বভৌম দেশ এটা করেছে নাকি, তৌহিদ ভাইয়ের কাছে আমি প্রশ্ন করব। একটা সীমান্তে অহরহ লোক মারা যাচ্ছে, বাংলাদেশের লোক, একটা দেশের লোকই মারা যাচ্ছে, ভারতের হয়তো কালে ভদ্রে 2-1 জন মারা যাচ্ছে। আপনি দেখেন যুদ্ধ নাই এরকম দুইটা দেশের বর্ডারের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা যায় হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে। যুদ্ধ নাই এরকম বর্ডার যদি কম্পেয়ার করেন। আপনি বলতে পারেন একসময় মেক্সিকো আমেরিকার বর্ডারে অনেক মারা যেত, এখন আর এতটা যায় না। এখন এখানে যারা মারা যায় তাদের মধ্যে শতকরা 98% হচ্ছে বাংলাদেশি, 98 বা 99% হচ্ছে বাংলাদেশি। এখন আপনি খেয়াল করে দেখবেন, আমি খুব বিস্মিত হয়ে দেখলাম যে 2014 সনের পরে কোন একটা সময় থেকে এই সরকার থেকে ওই মার্ডারকে, ওই কিলিংকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়, নিজের দেশের মানুষের মৃত্যুকে, হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। বলা হয় তারা গরু চোরা কারবারি, তারা ওখানে যায় কেন, তারা করতে গিয়ে মানে তাদের মৃত্যুর জন্য, মানে তাদের হত্যাকাণ্ডের জন্য তারাই দায়ী। আপনি পৃথিবীতে কোনো সার্বভৌম সরকারকে আপনি এটা বলতে শুনেছেন? নেপাল ইন্ডিয়া বর্ডারে একজন মারা যাওয়ার পর নেপালের লোকজন রাস্তায় নেমে এসেছে, সরকার অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড গ্রহণ করেছে, নেপালের পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে। আর এই দেশে প্রায় নিত্য নৈমিত্তিক, এখন কিছুটা কমেছে, প্রায় নিত্য নৈমিত্তিক লোক মারা যেত এবং আমাদের সরকারকে জাস্টিফাই করতো। তখন আমি একটা টক শোতে, আমার মনে আছে তৎকালীন বিডিআর প্রধান ছিলেন, বিজিবি প্রধান ছিলেন আজিজ সাহেব, যিনি পরে উনি মন্ত্রী হন। তো উনিও যখন এরকম বলছিলেন, আমি বললাম ভাই চোরাচালানি তো ভারতীয় আছে, বাংলাদেশও আছে, এক পক্ষ তো চোরাচালানি হতে পারে না। উনি এগ্রি করলেন। তা আমি বললাম যে চোরাচালানির যে বর্ডার পার হয় তো গুলিতে শুধুমাত্র বাংলাদেশি মরে কেন, ভারতীয় মরে না কেন? ভারতীয় তো চোরা কারবারি আছে। তো তখন এই কিছু কিছু জিনিসটা খুব স্পষ্ট করে দেয়। এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য বললাম, মন্ত্রীদের বক্তব্য বললাম, বর্ডারের ক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তন, নদীর পানির ক্ষেত্রে অবস্থান পরিবর্তন, উল্টো তারা ফেনী নদীর পানি দিয়ে দিয়েছে। তো এটা স্পষ্ট, মানে এটা একটা সরকারের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। এবং আমি একটা শব্দ বলবো, আমরা এখন প্রচন্ড নত, আমাদের এই সরকার ভারতের প্রতি প্রচন্ড নতজানু নীতি গ্রহণ করেছে শুধু ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য। প্রফেসর আসিফ নজরুল, আমি শুধু দুটো বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। পশ্চিমবঙ্গের একটি সংস্থা আছে যারা এই বর্ডারে কিলিংটা দেখে, মাসুম নাম, মানবাধিকার তারা কাজ করেন, তারা কিন্তু দেখিয়েছেন যে শুধু বাংলাদেশের লোক না, পশ্চিমবঙ্গের লোক বা অন্য ভাষাভাষী ভারতের লোকও আসলে এইখানে মারা যান। আর 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি 2014 থেকে মানে 2011-12 ভারত নীতি আওয়ামী লীগের আর 2014 পরে ভারত নীতি আপনি আলাদা করেছেন, সেটি জনাব তৌহিদ হোসেনের কাছ থেকে আমরা একটু শুনবো। কিন্তু আমরা তো পাশাপাশি এটিও দেখেছি যে
বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি সাবমেরিন কিনেছেন, তিনি পদ্মা সেতু করেছেন চীনের টাকায়, কয়েকদিন আগে কর্ণফুলী টানেল করেছেন, চীনের রাষ্ট্রপতি যখন এখানে এসেছেন তখন তার সাথে বিশেষ কথা বলেছেন। অন্যদিকে আমরা বিএনপিকে দেখেছি যে বিবিআনার গ্যাস পুরোটা বিক্রি করে দিতে চেয়েছে, বলেছে যে গ্যাস রেখে লাভ কি। এই অবস্থানকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? মানে যদি এতই নতজানু নীতি হবে, এই মানে যেটা ভারত এবং চীনের স্বার্থ তো পরস্পর মানে মানে সাংঘর্ষিক, সেটির ক্ষেত্রে সেটি কি করে হচ্ছে, মানে এটিও কিভাবে ব্যাখ্যা করা যায় আসলে? গুড, আপনি প্রথম যেটা বলেছেন মাসুমের যে স্টাডি আছে সেগুলো আমি পড়েছি। মাসুমের স্টাডিতে ভারতীয় যারা মারা যায় ওরা হচ্ছে ভারতীয় বাহিনীর গুলিতে। আমি কম্পেয়ারটা করছি যে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি মারা যায় কয়জন, আর বাংলাদেশের বাহিনীর গুলিতে ভারতীয় চোরা কারবারি কয়জন মারা যায়, সেই কম্পারিজন আমি করছি। আপনি হার্ডলি কোনো ঘটনা পাবে যে ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের বিজিবির গুলিতে মারা যাচ্ছে। তো ভারতের বাহিনীর গুলিতে ভারত মারা যাচ্ছে কিনা এটা আমার আপনার দেখার বিষয় না, এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয় না। আমি ওই কম্পারিজন করে এটা বলেছি, আমি মাসুমের স্টাডিগুলো পড়েছি। আর একটা কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে ভারতের ক্ষেত্রে মানে এটা বলেছেন যে চীনকেও তো অনেক কিছু দিচ্ছে, চীনকে আমার বর্ডারে আমাদের বাংলাদেশের লোককে মারছে, চীনের সাথে কি আমার বর্ডার আছে? চীনের সাথে আমার স্বার্থের সংঘাত খুব সীমিত। তৌহিদ ভাই আপনাকে আরো ভালো করে বলতে পারবে, চীনের সাথে আমার কোনো কমন বর্ডার নাই। আপনি বলতে পারেন আমরা একই বেসিনে ব্রহ্মপুত্র রিভার আছে, কিন্তু কমন বর্ডার নাই। চীনের সাথে আমার কোনো ট্রান্সবাউন্ডারি রিভার সেই অর্থে নাই, এত স্পষ্টভাবে নাই। চীনের সাথে আমার বর্ডার দিয়ে অবৈধ বাণিজ্য করার স্কোপ নাই। বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ এখানে যেভাবে অবাধে চাকরি করতে পারে, চীনের মানুষ বর্ডার পার হয়ে সরাসরি এখানে চলে আসতে পারবে না। আপনি যদি কম্পেয়ার করেন ভারত চীনের সাথে যেগুলি হয়েছে সেগুলি হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক। এখানে বিনিয়োগ হয়েছে, সাবমেরিন এসেছে। পৃথিবীর কোন না দেশ সাবমেরিন নিতে চায়? পৃথিবীর কোন না দেশ বিনিয়োগ না চায়? পৃথিবীর কোন না দেশ কারিগরি সহায়তা না চায়? কিন্তু পৃথিবীর কোন দেশ বর্ডারে হত্যাকাণ্ডকে নিজের নাগরিককে এটাকে জাস্টিফাই করে? পৃথিবীর কোন দেশ অন্য দেশের নাগরিককে আনডকুমেন্টেড ওয়েতে এত চাকরি করতে দেয়? পৃথিবীর কোন দেশ আছে যে বিনা মূল্যে আপনার বিনা মূল্যে প্রায় আপনার ট্রানজিট সুবিধা দিয়ে দেয়? নিজের দেশের পানি পায় না ৩-৪ দশক ধরে, অন্য দেশকে পানি, ওই দেশকে আবার পানি দেয় ফেনী নদীর পানি। এটা কি চীনের সাথে কম্পেয়ারেবল? আমার মনে হয় যে এই প্রশ্নগুলি নিয়ে আমরা জনাব তৌহিদ হোসেন আপনার কাছে আসতে চাই, নতুন প্রশ্ন ছাড়া, যে কতগুলি জায়গায় আমি আবার প্রশ্নগুলি আবার একটু রিফ্রেশ করি। যে 2012 বা আমি যদি বলি 2014-এর পর থেকে আওয়ামী লীগের ভারত নীতি তার আগের ভারত নীতি থেকে আলাদা, কারণ তারা কি বলি একটা কৃতজ্ঞ ছিল যে নির্বাচনে তাদেরকে নির্বাচনী বৈতরণী পার করে দেওয়ার জন্য। 2 নাম্বার হচ্ছে যে এই সরকার কি আসলে বর্ডার কিলিংকে জাস্টিফাই করে কিনা। 3 নাম্বার হচ্ছে যে আনডকুমেন্টেড কত ভারতীয় লোক বাংলাদেশে চাকরি করে। 3টি প্রসঙ্গে যদি আপনি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ। 3টি প্রসঙ্গেরই আগে আমার একটু ছোট্ট একটা কথা বলে নিতে হবে। এক হচ্ছে যে বিবিআনার গ্যাস বিক্রির ব্যাপারে কোন সরকার বাংলাদেশের কখনোই কোনো রাজি হয় নাই ভারতের কাছে। অভিযোগ আছে এক পক্ষের যে অন্য পক্ষ রাজি হওয়ার শর্তে নাকি নির্বাচন জিতেছিল, কিন্তু এর কোনো সপক্ষে কোনো প্রমাণ নেই এবং কেউই রাজি হয় নাই। আমি মনে করে দিতে চাই, জনাব সাইফুর রহমান বলেছিলেন সংবাদ সম্মেলন করে এবং আমাদেরকে আলাদা করে অনেকবার, মাটির তলে গ্যাস রেখে লাভ কি, বিবিআনার গ্যাস হচ্ছে এটা দিয়ে দেওয়ার ব্যাপারে একরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের আন্দোলনের মুখে সেই জায়গা থেকে সরে আসে সরকার। এই ব্যাপারে কিন্তু সরকার কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল পজিটিভলি। আপনার হয়তো আরো বেশি ভালো জানা থাকবে। না, এই সাইফুর রহমান বলেছিলেন হয়তো একটা সম্মেলন, সেটা আমি জানি না, কিন্তু আসলে কোনো ফর্মাল সিদ্ধান্ত ছিল না। বিক্রির চেষ্টা করছিল এই যে কোম্পানি চেষ্টা করছিল, তারা প্রচন্ড চাপ সৃষ্টি করছিল। সে এমনকি তারা কলকাতায় গিয়ে লবিং করেছে, ইনক্লুডিং আমার কাছে, কিন্তু আমরা কখনোই কিন্তু রাজি হই নাই গ্যাস বিক্রি করতে। এমনকি জ্যোতি বসু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি আমাদের কাছে গ্যাস বিক্রি করবেন না? আমি বলেছি স্যার আমাদের যথেষ্ট গ্যাস নেই, কাজে আমাদের পক্ষে বিক্রি করা সম্ভব না এই মুহূর্তে। এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। একটা সংবাদ সম্মেলনে একটা কথা বলা সরকারি সিদ্ধান্ত, কিন্তু একটা সংবাদ সম্মেলন না, সেটা সাইফুর রহমান এবং জ্বালানি প্রতিমন্ত্রী সে সময় মোশাররফ হোসেন ছিলেন, তাদের একটা স্ট্যান্ড ছিল। যাই হোক, আমরা একটু অগ্রসর হই। তাদের একটা স্ট্যান্ড ছিল, তারা এটার ব্যাপারে। আপনার 3টা প্রসঙ্গে আসি। এই ইয়ার ব্যাপারে, আপনার যে বর্ডার কিলিং এর ব্যাপারে আমি গত বহু বছর ধরে যে কথাটা বলে আসছি, আসিফ নজরুল মোটামুটি সেই কথাগুলি সব কভার করেছেন। আমি শুধু অ্যাড করতে চাই, সেটা হলো যে কোনো বন্ধুত্বপূর্ণ দুটি দেশ নেই যেখানে চোরাচালানের কারণে গুলি করে মারা হয়। 1, 2, চোরাচালানের শুধু কি গরু চোরাচালান হয় আর কিছু হয় না? ফ্যান্সি ডিল আসে শত শত কোটি টাকা,
কোনোদিন কোনো ফেন্সিডিল কারবারি গুলিতে নিহত হয়েছেন আমরা শুনি নাই, কোনোদিন শুনি নাই। কাজেই এটা সিলেক্টিভ এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে এই ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অপরাধ পৃথিবীর সবখানেই ঘটে। আর অপরাধ মানে এই না যে আপনি গুলি করে মেরে ফেলবেন। অপরাধ আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, কয়জন আহত হয়, তার মানে গুলি করা হয় কিন্তু শুট টু কিল। আহত যদি হতো তাকে ধরে নিয়ে গিয়ে কোর্টে হাজির করা যেত, হাকিম বিচার করতেন যে তাকে কি শাস্তি দেওয়া যায়। শাস্তি হতো 3 মাস, 6 মাস, 2 বছর জেল, তারপরে ফেরত দেওয়া হতো। কিন্তু সেটা না, এটা সিলেক্টিভলি। এবং এ ব্যাপারে আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের সরকারের ব্যাপারে কোনো শক্ত অবস্থান নেয়নি, নিতে পারবে বলে আমি মনে করি না। কারণ ভারত এটাকে জাস্টিফাই করেছে। আরেকটা জিনিস আছে, ন্যারেটিভ চেঞ্জ হয়েছে। কিন্তু আগে কিন্তু কখনো বলা হতো না যে ভারতীয়রাও মারা যায়। তারপরে যখন এই অসন্তোষ বাড়তেছে তখন ধীরে ধীরে বলা হলো যে না, ভারতীয়রাও তো মারা যায় গুলিতে। তবে নজরুল যেটা বলেছেন যে আসলে তো ভারতীয়রা যদি বিএসএফ এর গুলিতে মারা যায় সেটা হলো তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা তো আমাদের বিষয় না। এবং সেই সংখ্যাটাও অত্যন্ত নগণ্য। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, এই প্রসঙ্গের মধ্যে একটা সাপ্লিমেন্টারি, বাংলাদেশ সরকার কি এই মৃত্যুটা জাস্টিফাই করে কিনা, যে মানে তাদের তো মারা যাওয়ারই কথা, যেটি আসিফ নজরুল বলছিলেন? অফিসিয়ালি কি করে জানি না, কিন্তু মন্ত্রীদের বক্তব্য কিন্তু এর রেশ পাওয়া যায় যে অপরাধ, ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যতদিন অপরাধ থাকবে ততদিন কিলিং হবে, একদম স্পষ্ট এইভাবে বলা হয়েছে। সেটা কিন্তু বাংলাদেশ সরকার কখনোই কিন্তু সেটাকে নেগেট করে নাই, বরং বিভিন্ন মিটিং টিটিং এ একটু এই পক্ষেই যেন বলা হয়েছে না, অপরাধ দমনের চেষ্টা করা হচ্ছে, দুই পক্ষ মিলিয়ে একসাথে ওই দেখার ব্যবস্থা করা হচ্ছে যাতে করে অপরাধ না হয়, অপরাধ কমে এবং যাতে করে কিলিং না। বর্ডার কিলিং যে গত কয়েক বছরে কমলো, সেইটার কারণটা কি তাহলে? মানে এটা সরকারের কোনো কৃতিত্ব বা এটাতে কিছু নাই? দেখুন, বর্ডারে এই ধরনের ওয়ান কিলিং ইজ ওয়ান কিলিং টু মেনি। একটিও মানুষ এইভাবে গুলি করে মারার কথা না। কাজেই সংখ্যা কমেছে, আপনি খেয়াল করে দেখুন, কোন বছর কমে কিন্তু পরের বছর আবার বেড়েছে, এরকমও আছে। ফিগারগুলো আছে আমার কাছে, এই মুহূর্তে আমার সামনে নেই, আমি এটা নিয়ে লিখেছিও। তো কাজেই এই বছর একটু কম হয়েছে মানে আগামী বছর আবার বাড়বে না তার কোনো গ্যারান্টি নেই। এটা বহুবার ভারতীয় নেতৃত্ব বলেছে এটা শূন্যে নামিয়ে আনা হবে, কখনোই সেটা সেই যে মেসেজটা সেটা গ্রাউন্ডে পৌঁছে নাই। ওকে, মেসেজ রয়ে গেছে ভাই। ওকে, ফেয়ার এনাফ। তারপরে হচ্ছে যে আনডকুমেন্টেড চাকরি করছেন কিনা ভারতীয়রা? আনডকুমেন্টেড চাকরি ডেফিনেটলি করছেন, কারণ এই পরিমাণ ওয়ার্ক পারমিট তো ইস্যু করা হয় না, কিন্তু বিরাট সংখ্যক ভারতীয় এখানে চাকরি করে। অনেকদিন থেকেই এটা ট্রেন্ড বাড়ছে। মাঝে কয়েক বছর আগে কিন্তু একবার ভারতীয় পত্রিকাতে একটা হিসাব বেরিয়েছিল যে $10 বিলিয়ন বাংলাদেশ থেকে যায় রেমিটেন্স, এবং সেটা আমি ইদানিং অফিসিয়াল কোনো ফিগার দেখিনি, কিন্তু আনঅফিসিয়ালি এটা $5 বিলিয়ন বলে অনুমিত হচ্ছে। বিপুল সংখ্যক মানুষ কাজ করে, সেটা আমরা জানি, আমরা দেখতে পাই যে বিভিন্নখানে তারা কাজ করছেন, এবং তাদের অনেকেরই কোনো ধরনের কোনো ওয়ার্ক পারমিট নেই। জাস্ট ভিসা নিয়ে আসেন, মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে আসেন, অথবা লং টার্ম ভিসা নিয়ে আসেন, অথবা শর্ট টার্ম ভিসা নিয়ে এসে চাকরি করেন, একটু ওভারস্টে করেন। আর আপনি জানেন যে সিস্টেমের মধ্যে তো দুর্নীতি থাকেই, কাজেই তারা পার পেয়ে যায়। কিন্তু জনাব তৌহিদ হোসেন, $3 বিলিয়ন বা $5 বিলিয়ন বছরে বাংলাদেশ থেকে যেতে হলে যতগুলি সংস্থার এটাতে ইনভলভ থাকতে হবে, এবং সেটা যদি আনডকুমেন্টেড থাকে, এইটা কি একটু মানে খুব না, এটা আপনি কি বলতে, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা উল্টো। জি, যখন পরিমাণটা আসলেই বেশি হবে তখন যারা ইনভলভমেন্ট তাদেরকে চুপ করিয়ে দেওয়া সহজ হবে। আমি বাস্তবতার কথা বলছি। যদি এটা ওই $200 মিলিয়ন হতো, এটা নিয়ে কেউ বদার্ড হতো না, আর তখন এটা নিয়ে ইনভলভ হতো না সবাই। এইটা সরকারের কাছে জেনে বুঝে বা যেটা হচ্ছে প্রপার মানে নিয়ম নীতি মেনে সেটা করলে অসুবিধা কি? মানে সেটা কেন এরকম আনডকুমেন্টেড করা হচ্ছে? আনডকুমেন্টেড করার সুবিধাটা হচ্ছে যে ডকুমেন্টেড করতে গেলে অনেক ফর্মালিটিস আছে। আপনি প্রমাণ করতে হবে যে এই চাকরি আপনি অ্যাডভার্টাইজ করেছিলেন, এখানে কাউকে পাওয়া যায়নি, যোগ্য কাউকে পাওয়া যায়নি,
এবং এটা একটা স্পেশালাইজ জব, কিন্তু বিষয়টা কিন্তু সেরকম না। খুবই মানডেন মিড লেভেল, লোয়ার মিড লেভেলের বিভিন্ন কোম্পানিতে সমানে কিন্তু ভারতীয়রা কাজ করছে। এইটার ব্যাপারটা কি, এটার জন্য কি আসলে সরকারের কোনো নীতি বা পলিসি এটার জন্য দায়ী, নাকি ভারতীয় যারা আছেন তারা বেশি যোগ্য, বেশি সমর্থ, সেই জন্য তাদেরকে নেওয়া হচ্ছে? কোনটা, মানে মিড লেভেল বা লোয়ার মিড লেভেলের ওরা ভারতীয়দের কেন অ্যাপয়েন্ট করতেছেন বাংলাদেশের লোকদের বদলে? এটা আলটিমেটলি কিছুটা কারণ হচ্ছে আমাদের যারা তাদেরকে অ্যাপয়েন্ট করেন বিভিন্ন কোম্পানি, তাদের কিছু সুবিধা আছে। বাংলাদেশিদেরকে অ্যাপয়েন্ট করতে গেলে তাদের যতটা তাদের অধিকার ইত্যাদি নিয়ে কথাবার্তা বলতে হয়, বা তারা যেরকম হয়তো হুট করে চাকরি ছেড়ে চলে যাবেন সেটা হতে পারে, সেই দিক থেকে তারা একটু সুবিধায় থাকেন যে বিদেশিদেরকে অ্যাপয়েন্ট করলে। ভারতীয়রা এখানে আসে একটা চুক্তির ভিত্তিতে এবং সেই অনুযায়ী তারা চাকরি করে যায়, তারপরে চলে যায়, আবার আসে, এরকম আর কি ঘটনাটা। তবে একটা কথা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না যে তাদের অনেক ক্ষেত্রে, বিশেষ করে ইংরেজির দুর্বলতার কারণে বাংলাদেশিদের, যেটা আমাদের শিক্ষা পলিসির প্রচন্ড একটা ব্যর্থতা, যে আমাদের গ্রাজুয়েটরা প্রায় কেউ ইংরেজি বলতে পারে না, অথচ আজকাল আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে বাংলাদেশ জড়িত হয়েছে, তাদের অনেক ক্ষেত্রে একজন ইংরেজি জানা লোক হলে সুবিধা হয়। হয়তো ইংরেজি জানা একজন হলে সুবিধা হয়, তাকে দিয়ে বিভিন্ন জায়গার কাজ করিয়ে নিল, সেটা হতে পারে। সেটা না করে যদি আমি 5 জন লোক ইংরেজি জানে, করেসপন্ড করতে পারে, অনেক সহজ, অনেক সুবিধা। এই সুবিধাটা নিতে চায় অনেক কোম্পানি, এবং এ কারণে এইটুকুর ক্ষেত্রে আমি বলবো যে ভারতীয়দের কৃতিত্ব আছে, যে তারা একটু বেটার ইকুইপড। কিন্তু সেই বেটার ইকুইপড যে, সেটার কারণ কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে যে প্রচন্ড একটা নেগলেক্ট আমরা যুগ জনম ধরে করে আসতেছি, এবং তার কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না এখন পর্যন্ত, সেটা এর জন্য দায়ী। আমি একটু প্রফেসর আসিফ নজরুল, এই বিষয়ে আমার মনে হচ্ছিল যে কোনো একটা পয়েন্ট যুক্ত হয়তো করতে চান, যদি আপনি। আমি একটু তৌহিদ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি। বাংলাদেশে গত কয়েক বছরে ইংরেজি মিডিয়াম স্কুলের অনেক প্রসার হয়েছে। প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে, বড় বড় ইউনিভার্সিটিগুলোতে সম্পূর্ণ ইংরেজিতে কথা বলে টিচাররা, ইংরেজিতে করেসপন্ড করতে হয়। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ইংরেজিতে পরীক্ষা দিতে হয়, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে। সো এটা সত্যি না, আমি কিছু এক্সেপশন হতে পারে, খুব হাইলি কিছু জায়গাতে ভারতীয়দের দরকার হতে পারে। বাট প্রশ্ন হচ্ছে, এখানে তো শ্রীলঙ্কানও আসতে পারতো, কম্পিটিটিভ মার্কেট থাকলে তো অন্য নেপালের লোক আসতে পারতো। আমার কাছে মনে হয় কি, এটা নিয়ে কথা বলার মতো নিরাপদ পরিবেশ দেশে নাই। আমি আপনাকে বলতে পারবো না, আমি অনেক কিছু বলতে পারতাম যদি মুক্ত পরিবেশ থাকতো। আমি মনে করি সরকার আমি একটু বলতে দেন, সরকার জেনে বুঝে সরকার এই পরিস্থিতি মেনে নিয়েছে। কারণ সরকারের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে সে ভারতীয়দের জন্য কত অনুকূল সরকার, এটা যতভাবে প্রমাণ করা যায়, যতভাবে দেখানো যায় সেটা দেখানোর পার্ট হচ্ছে এটা। যদি ডকুমেন্টেড করতে আপনি বললেন না, তাহলে তো এটা পলিটিক্যালি খুব সেন্সিটিভ হয়ে যেত, যে এত ভারতীয় এখানে কাজ করছে কেন, প্রশ্নটা উঠতো। একটা দেশে র্যাডিক্যালি 2014-এর পর থেকে হঠাৎ করে ভারতীয়দের দরকার পড়লো, এর আগে এত কম ছিল, আপনি কম্পেয়ার করতে পারতেন। ডকুমেন্টেড থাকলে এটার পলিটিক্যাল সেন্সিটিভিটি থাকতো, এটা নিয়ে প্রশ্ন তুলতে পারতো মানুষ, বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতো, এবং আওয়ামী লীগের লোকজনই প্রশ্ন তুলতো। কারণ কেউই চায় না আমি আওয়ামী লীগ করে বিএনপি করি, যে আমার বাচ্চা যেখানে চাকরি পাচ্ছে না সেখানে অন্য একজন চাকরি পাবে কেন। এবং আপনাকে আমি এটুকু অ্যাসিওর করি, যে তহিদ ভাই বললো না যে আমরা তো নিজের চোখে দেখি, আমাদের চেনা জানা প্রতিষ্ঠানে বহু না, আগের চেয়ে অনেক ভারতীয়রা কাজ করে। তাদের মধ্যে কেউ আছে খুবই স্কিলফুল, কিন্তু কেউ আছে তাদের চেয়ে অনেক বেটার বাঙালি বাংলাদেশে আছে, হয়তো চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, বা হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছে, বা হয়তো ভূমধ্যসাগরে মরে পড়ে আছে। প্রফেসর আসিফ নজরুল, একটা জিনিস শুধু জানতে চাইবো, যে আনডকুমেন্টেড ভারতীয়দের পক্ষে কি প্রপার চ্যানেলে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে ভারতে পাঠানো সম্ভব? মানে ভারত সরকারের কি লাভ এখানে আনডকুমেন্টেড লোক? আপনি এত বড় সাংবাদিক ছিলেন, আপনি তো জানেন বাংলাদেশের সাথে ভারতের কি প্রপার চ্যানেলে টাকা পয়সা লেনদেন করা লাগে? এত বড় একটা বর্ডার রয়েছে, সেটা তো অর্থনীতিতে যোগ হয় না কিছুই। না, অর্থনীতি যোগ করার সিস্টেম আছে, অর্থনীতি যোগ হবে না কেন? আমি যদি অন্য দেশ থেকে টাকা করি, যদি প্রপার চ্যানেলও না পাঠায়, আমার দেশে টাকাটা আসছে না। আমি তো অর্থনীতিবিদ না, বাট সিম্পলি আপনাকে বলি না, আমার দেশে টাকাটা আসছে না, এটা কোনো লাভ নাই। আমার দেশের নাগরিক, আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। আমার দেশের নাগরিক যদি 1 কোটি লোক বিভিন্ন দেশে কাজ করে, এটা যদি আনডকুমেন্টেড ওয়েতেও টাকাটা আসে, ওর পরিবার তো বেনিফিটেড হচ্ছে।
এই টাকাটা কোনো না কোনো ভাবে তোমার অর্থনীতিতে কন্ট্রিবিউট করছে, বৈদেশিক মুদ্রার কর্মসংস্থান তো হচ্ছে না। প্রফেসর আসিফ নজরুল, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আর যদি আনডকুমেন্টেড লোক এখানে কাজ করে, আমি জানি না যে জনাব তৌহিদ হোসেনের মধ্যে কোনো মতামত করে, আনডকুমেন্টেড লোক কাজ করলে আমার বিবেচনায় ভারতীয় অর্থনীতির কোনো লাভ নাই আসলে, যদি আনডকুমেন্টেড কাজ করে আর কি, যদি প্রপার ব্যাংকিং পলিসিতে টাকা না পাঠাতে পারে। আমি ঠিক জানি না, আমিও ঠিক জানি না, কাজে আমরা এই মতামত নিয়ে। আর আপনাকে একটা জিনিস আমি ক্ল্যারিফাই করি, সবাই কিন্তু আনডকুমেন্টেড না, মানে আমরা ঠিক জানি না, কিন্তু এখানে আনডকুমেন্টেড আছে। এই ব্যাপারে কোনো স্টাডি করার দায়িত্ব সরকারের, স্টাডি করার দায়িত্ব যারা আছে তারা দায়িত্ব পালন করে না দেখে আমরা জানি না, কিন্তু আনডকুমেন্টেড আছে, এটা আমাদের ধারণা। আচ্ছা, এই ব্যাপারে যদি আরেকটা প্রশ্ন এরকম করি, যে আপনি বলছিলেন যে ইংরেজি জানার ক্ষেত্রে বাংলাদেশের লোকজন অনেক এগিয়ে আসছে, আর ইংরেজি জানার ক্ষেত্রে ব্যাপারটা তো আসলে তর্কিতই। চাইনিজরা সারা পৃথিবীতে ব্যবসা করতেছে হচ্ছে যে ওই 3টা ইংরেজি শব্দ শিখে অনেক ক্ষেত্রে। তো আসলে তো তাহলে ভারতীয় লোকদের রাখাটা কি শুধুমাত্র মানে 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 এটা কিসের জন্য? তাহলে তো আর দরকার তো নাই। আচ্ছা ফাইন, আপনি যদি মনে করেন, আমি থিওরিটিক্যালি বলি, খুব স্পষ্ট উত্তর দেওয়ার মতো পরিবেশ দেশে নাই। আপনি যদি মনে করেন একজন আমেরিকান যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে সরকার ধরে নিবে যে আপনি হচ্ছেন সরকারপন্থী। ধরেন একটা আমেরিকান চাকরি করলে, বা একজন আপনার পাকিস্তানি চাকরি করলে, বা একজন ইন্ডিয়ান চাকরি করলে, ধরেন একটা প্রচন্ড প্রো পাকিস্তানি গভর্নমেন্ট আসলো দেশে, তো তখন সবাই আপনার পাকিস্তানের লোক নিয়োগ করা শুরু করলো। সরকার খুব খুশি হলো যে আচ্ছা এই প্রতিষ্ঠানটা আসলে আমাদের লাইনে চলে, আমাদের চেতনার, বুঝতে পারছেন? এটা একটা কাজ করে। সেকেন্ড হচ্ছে, যখন ওই একটা ভারতীয় লোক একটা প্রতিষ্ঠানে থেকে যখন সে সরকারের বিভিন্ন লেভেলে যোগাযোগ করে, আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি, তখন সরকারি পক্ষ থেকে রেসপন্সটা খুব ভালো করে করা হয়, যে না এখানে আমাদের একটা বন্ধু দেশের লোক বড় চাকরি করছে। আমাদের সাবেক পররাষ্ট্র সচিব আছেন, ব্যাপার থাকতে পারে, না সাবেক পররাষ্ট্র সচিব আছেন, আমি এইটা ওনাকে জানতেই চাই। উনি শুধু পররাষ্ট্র সচিব নন, উনি মানে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল ছিলেন। এই অভিযোগটা কি সত্য? মানে ধরেন আমি জানলাম যে ইন্ডিয়ান একটা লোক আছে, সরকার তার সাথে খুবই একটা মানে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো, একটা বা খুব ভালোভাবে নিতে শুরু করলো, কাজ সহজ হয়ে গেল। দেখুন, আমি তো এ ব্যাপারে দেখিনি কিছু, আমি তো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না, কিন্তু এইরকম ধারণা কিন্তু আছে যে একজন ভারতীয় যে ট্রিটমেন্ট পায় অন্য আরেকটি দেশের লোক কিন্তু সেরকম ট্রিটমেন্ট পায় না বাংলাদেশে। এই অভিযোগ আছে অনেকের। সেটা এমনকি এয়ারপোর্ট থেকে শুরু হয়। সরকার এটাকে কিভাবে ডিল করে? মানে সরকার খুশি হয় যে ভারতীয় একটা লোক থাকলে বোঝা গেল যে সে একটু, এটা আমি বলতে পারবো না। আপনি সরকারে থাকার সময়, আপনি তো সরকারে ছিলেন অনেকদিন পর্যন্ত, আপনি সরকারে থাকার সময়টা এরকম ফিল করেছেন কিনা? আমি সরকারে ছিলাম মানে কি, আমি সরাসরি সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, হলো আওয়ামী লীগ সরকার শুরুর অল্প কিছুদিন পর্যন্ত, 6 মাস, জুলাই 2009, তখন পর্যন্ত এই ধরনের কোনো, যেটা আসিফও বললেন যে আসলে তো তখন মাত্র সরকার এসেছে, তখন সবকিছুই ঠিকঠাক মতো চলছে। এরপরে আমি একাডেমিতে যাওয়ার পরে এসব বিষয়ে তো কিছু করার মতো বা বোঝার মতো বা জানার মতো আমার কোনো সুযোগ ছিল না। খালেদ, আমি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যদি একটু আমাকে পারমিট করেন, দেখেন আমরা যখন বর্ডার কিলিং নিয়ে আলোচনা করছি, আমাদের এই জিনিসটা আলোচনায় আসা উচিত যে কয়েকদিন আগে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, আমাদের যে বিজিবির একজন সদস্যকে পর্যন্ত তারা হত্যা করেছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে তৌহিদ ভাই যে বললো, আপনি যদি অপরাধ নিবৃত্ত করার জন্য করেন, অনেক সিস্টেম আছে। আইন প্রয়োগকারী সংস্থা প্রথমে ফাঁকা গুলি করবে, তারপর পায়ে গুলি করবে, তারপর ওয়ার্নিং দিবে, তারপর ফাঁকা গুলি করবে। আপনি দেখেন আজকে সাধারণ মানুষ মারতে মারতে বিজিবির একজন সদস্য, আমার বর্ডার সীমান্ত রক্ষী বাহিনীর একজন সদস্যকে মেরে ফেলেছে। সরকারের পক্ষ থেকে আমরা যেই কঠোর রেসপন্স আশা করেছিলাম, যে কোনো আত্মমর্যাদাশীল সরকার, যে কোনো সার্বভৌম সরকার তার বাহিনীর উপর হত্যাকাণ্ডে যেইভাবে রেসপন্স করা দরকার, তার ছিটে ফোটাও দেখি নাই। আপনি দেখেন সরকার বিরোধী আন্দোলনের সময় একজন পুলিশ মারা গিয়েছিল, বিরোধী দলের সভা আপনার উড়িয়ে দিল, ওখান থেকে কত হাজার হাজার লোক গ্রেফতার হলো। মনে হলো যে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসছে। তো ভারতীয়রা মারলে বিপর্যয় ডেকে আসে না? একটা রাজনৈতিক গোলযোগের মধ্যে মারা গেল, আপনার কাছে এত বড় একটা ব্যাপার হয়ে গেল। আরাফ খান মারা গেলে, ওটা আরাফ খান হত্যা করলে ব্যাপার হয় না, ভারতীয় হত্যা করলে ব্যাপার হয় না। আমার কাছে খুব অদ্ভুত লাগে, বুঝছেন? আমি অবশ্যই মনে করি এই সরকারের কিছু কিছু ক্ষেত্রে সাফল্য রয়েছে, কিন্তু এই সমস্ত যখন ক্ষেত্র দেখি না, আমার সত্যি প্রচন্ড মানে অসন্তুষ্টি জন্ম নেয় মনের মধ্যে, যে এত আত্মমর্যাদাহীন, আপনার বাহিনীকে মেরে ফেলবে, তার উপর আপনি
আপনি কেন ভারতীয় যে অ্যাম্বাসেডার আছে তাকে ডেকে পাঠান না কেন? এটা কোন সাহসে তারা এটা করে? আমার কাছে মনে হয় যে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আমি একটু সাবেক অ্যাম্বাসেডর জনাব তৌহিদ হাসানের কাছে জানতে চাই, এখানে কি আসলে ভারতীয় যিনি হাই কমিশনার আছেন তাকে আসলে ডেকে পাঠানোটা প্রয়োজন ছিল কিনা, বা ডেকে পাঠানোর মতো ঘটনা এটা কিনা? জনাব তৌহিদ হাসান কি মনে করছেন? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এটা ডেকে পাঠানোর মতো ঘটনা। আচ্ছা, এমনকি যদি এই আমি তো থিওরিটিক্যালি বলছি, যদি যে নিহত হয়েছে তারও যদি দোষ থাকতো, তারপরেও কিন্তু অ্যাম্বাসেডরকে ডেকে এটা প্রতিবাদ জানানো উচিত ছিল যে এটা কেন ঘটবে। বিশেষ করে যেখানে আমরা অবিরাম বলে যাচ্ছি যে সম্পর্ক স্বর্ণালী শিখরে আরোহণ করেছে, এই অবস্থায় কেন এই ঘটনাটা ঘটবে? আমরা একটু দর্শকদের কথায় আসি। দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে সীমান্ত হত্যা বন্ধে সরকারের উদ্যোগ যথেষ্ট মনে করেন কিনা। শতকরা 4% দর্শক মনে করছেন যে এটি যথেষ্ট, শতকরা 96% দর্শক মনে করছেন যে এটি যথেষ্ট না। 97,000 দর্শক আমাদের ভোট দিয়েছেন। জনাব আসিফ নজরুল, আমরা এই ব্যাপারটা প্রায় শুনি যে এই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা মানে সম্প্রদায়গত অবস্থান অনেক সময় এটার মধ্যে কাজ করে, যে অনেক সময় মনে হয় যে হিন্দু মুসলমান এবং তাদের পারস্পরিক সম্পর্ক, ঐতিহাসিক বিভাজন ইত্যাদি নানা কারণে এইটার, আপনি কি মনে করেন যে এই সম্প্রদায়গত অবস্থান, যেমন ভারতে আমরা দেখছি যে একটি রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে পুরনো একটি মসজিদের জায়গায়, এই ব্যাপারগুলি কি আসলে ক্রিয়া করে? আমি একই প্রশ্ন জনাব তৌহিদ হোসেনকেও করতে চাই। মানে যত না এই ব্যাপারটা বাস্তব বা এই মুহূর্তের, তার চেয়ে অনেক বেশি এটি ঐতিহাসিক এবং এটার একটা প্রেক্ষাপটও সাংঘাতিকভাবে আমাদের বিবেচ্য, এবং এটা সম্প্রদায়গত অবস্থানও আসলে এটার বিবেচনা করতে হবে। সম্প্রদায়গত অবস্থান, শোনেন, সম্প্রদায়গত অবস্থান কিছু মানুষের মধ্যে তো প্রচন্ড থাকবে, এইসব জিনিস তো কিছু মানুষকে প্রচন্ড ক্ষুব্ধ করে, কিন্তু তারপর আপনি দেখেন এই সমস্ত কিছু সত্ত্বেও ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, লেনদেন, পারস্পরিক যোগাযোগ কিন্তু কখনো নষ্ট হয়নি। বাংলাদেশের মানুষ কি কখনো কলকাতায় যাওয়া বন্ধ করেছে? কখনো ভারতীয় পণ্য বর্জন করেছে? আনটিল রিসেন্টলি, ভেরি রিসেন্টলি একটা ডাক এসছে, তার আগে তো করে নাই। বাংলাদেশের মানুষ তো আপনার ভারতে চিকিৎসা নিতে গেছে, পড়াশোনা করতে গেছে। আমার প্রচুর ভারতীয় বন্ধু আছে, প্রচুর, এবং আমার সবচেয়ে বিদেশে মানে সবচেয়ে বেশি যাদের সাথে বন্ধুত্ব হয় তারা হচ্ছে ভারতীয়। আমার মতে এটা ব্যাপার না, এবং এটা যদি ব্যাপারও হয় এটা দুইটা দেশের সরকার ম্যানেজ করতে পারতো। কিন্তু এখানে বিরাট ধরনের একটা আপনার বিভ্রান্তি রয়েছে। যেমন আপনি জানেন ভারতে একটা মানে অত্যন্ত ধর্মান্ধ ধরনের একটা সরকার রয়েছে, এরা হিন্দু ফান্ডামেন্টালিস্টদের ঘাড়ে ভর দিয়ে ক্ষমতায় আছে, হিন্দু ফান্ডামেন্টালিজমের চর্চা করে। আবার সেই গভর্নমেন্টই বাংলাদেশে ফান্ডামেন্টালিস্টদের রাইজ নিয়ে আপনার উৎকণ্ঠা প্রকাশ করে। তো এটা তো কংগ্রেস এই উৎকণ্ঠা প্রকাশ করলে এটা খুব যুক্তিযুক্ত লাগতো। আপনি নিজেই তো উস্কানিমূলক অনেক কাজ করেন, আমি বিজেপি গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি। এটা যদি কংগ্রেস সরকার হতো, কংগ্রেস যদি কনসার্ন ব্যক্ত করতো, আমার কাছে জাস্টিফাইড মনে হতো। আবার বাংলাদেশ গভর্নমেন্ট যখন আপনার নিজের দেশের সম্প্রদায়গত ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকা নেয়, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দমন করার ক্ষেত্রে, ফাইন, অবশ্যই নেওয়া উচিত। কিন্তু যখন ভারতীয়রা এই সমস্ত ব্যাপারে উস্কানি দেয় বা ভারতের ধরনের এই ধরনের ঘটনা ঘটে যেটার রিলিজিয়াস এবং পলিটিক্যাল সেন্সিটিভিটি আছে, সেখানে সবসময় প্রপারলি রেসপন্ড করে না। তো এরা রাষ্ট্রীয় পর্যায়ে আমি মনে করি দুই দেশে যদি খুব সেন্সিবল গভর্নমেন্ট থাকে, ধরেন আজকে শেখ হাসিনার প্রথম গভর্নমেন্ট 1996 এর গভর্নমেন্ট, এবং ওই সময় যে ভারতীয় সরকার ছিল, ওই রকম দুইটা যদি ওই মাত্রায় রেসপন্সিবল গভর্নমেন্ট থাকলেও, বা 1991 সনে খালেদা জিয়ার যে গভর্নমেন্ট ছিল ওই রকম রেসপন্সিবল গভর্নমেন্ট থাকলেও এগুলি বড় আকার নিতে পারে না। এটা সরকারের প্রধানত দায়িত্ব। কিন্তু বাংলাদেশের সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বা এখানে ফান্ডামেন্টালিস্ট যে চিন্তাধারা আছে এটা দমন করার জন্য তারা কিন্তু কোনো একটা অভিভাবকত্বের ভূমিকা নেয় নাই। তারা পুরো নির্যাতন দমন করে প্রচন্ড কঠোর পদক্ষেপ দিয়ে এটাকে ধামাচাপা দিয়ে রাখিয়েছে। কিন্তু এটা প্রপার সাইকোলজিক্যাল দিকটাকে অ্যাড্রেস করা, এটার আপনার ডিপ্লোম্যাটিক দিকটা অ্যাড্রেস করা, এটা পলিটিক্যাল দিকটা অ্যাড্রেস করা সেভাবে করে নাই। যে জন্য আমার আশঙ্কা হচ্ছে আপনি দেখবেন এই সরকার যদি কোনোদিন টিকতে না পারে, তখন আপনি টের পাবেন বাংলাদেশে সাম্প্রদায়িকতা কতটা বিস্তার লাভ করেছে। এবং এটার জন্য সিংহভাগ দায়ী ভারতে যে বিভিন্ন কর্মকাণ্ড ঘটে সেগুলি, এবং আমাদের কারিকুলাম অনেক কিছু ব্যাপার আছে। তো আমার মতে জনগণকে দোষ দিয়ে লাভ নেই, এগুলো হচ্ছে সরকারগুলোর দোষ। না, আপনি এই ব্যাপারটা নিয়ে আমি আসলে আপনার কাছে আবারও আসতে চাই। আপনি পণ্য ব্যবহারের কথা বলছিলেন, আপনি চিকিৎসা নিতে যাওয়ার কথা বলছিলেন, এর কোনোটাই তো এমন না যে ভারতের প্রতি
এক্সট্রা কোনো ফেভার করতে গিয়ে মানুষ এগুলি করছে, সেটা তার কাছে ভালো মনে হচ্ছে, সেজন্য সে করছে। এবং আপনি লোকজনকে দোষ না দেওয়ার কথা বলতেছেন, কিন্তু আমরা দেখতেছি যে একটা পক্ষ থেকে এই যে উস্কানির কাজটা খুব নিয়মিতভাবে করা হইতেছে, সেইটাকেও কিভাবে আপনি দেখেন সেটা আমরা আপনার কাছে একটু শুনবো। কিন্তু জনাব তৌহিদ হোসেনের কাছে একটু শুনতে চাই। জনাব তৌহিদ হোসেন, আপনি কি আসলে মনে করেন যে এই সরকারগুলিরই আসলে এই ব্যাপারটার ক্ষেত্রে এই যে পারস্পরিক অনাস্থা এবং একটা শত্রু ভাবাপন্ন জায়গা তৈরি হওয়া, সেটার জন্য সরকারকে দায়ী করা যায়? বিশেষ করে এই সরকার যেহেতু অনেক লম্বা সময় ক্ষমতা আছে, এই সরকারকে দায়ী করা যায় কিনা? দেখুন, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে এভাবে যে ভারতের অনেক প্রয়োজন আমরা মিটিয়েছি, এটা অবধারিত, ভারতীয়রাও স্বীকার করে, এবং আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য আছে যে উনি তাদেরকে অনেক কিছু দিয়েছেন, তাদের যা কিছু প্রয়োজন ছিল সেগুলো। বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে এটা রেসিপ্রোকেটেড হয়নি, এর বিনিময়ে আমাদের যেগুলি চাওয়া ছিল সেগুলি আমরা পাইনি। তো এটা নিয়ে মানুষের মনে ক্ষোভ আছে, কারণ মানুষ তো দেখতে পায় সবকিছু। পাশাপাশি এই যে বর্ডারে যে কিলিংটা হচ্ছে নিয়মিত, এটাও কিন্তু মানুষের প্রচন্ড তিক্ততা সৃষ্টি করে মানুষের মাঝে। তখন হয় কি, যখন এই তিক্ততাটা থাকে, এরকম একটা তিক্ত অনুভূতি থাকে, এবং সরকার সেটা জন্য কিছুই করে না বা করতে পারে না, তখন এই সমস্যাগুলোর সাথে মানুষ সরকারকেও দায়ী করে যে এই সমস্যাগুলি আছে, সমাধান হচ্ছে না, তোমরা 15 বছর আছে, তোমরা কিছু করতে পারো না। এইটা কিন্তু মানুষের মনে স্বাভাবিকভাবেই এটা জেগে যায় বলে আমি মনে করি। সাম্প্রদায়িকতার যে প্রশ্ন উঠতেছিল, সুপ্ত সাম্প্রদায়িকতা আছে সবখানেই, এটা আমরা জানি, কিন্তু সরাসরি সাম্প্রদায়িক শক্তি যেটা, সেটা ভারতে অনেক বেশি প্রবল, অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশের সরাসরি সাম্প্রদায়িক শক্তি আমরা জানি যে খুব একটা ছোট্ট নিশ তারা দখল করে আছে, তারা কিন্তু মেইন স্ট্রিম না কখনোই। কিন্তু ভারতে তো ঠিক তার উল্টোটা ঘটেছে। ভারতে এখন এমনকি আমরা যেটা বলি সফট হিন্দুত্ব লাইনে যাচ্ছে, যেগুলি সেকুলার দল সেগুলিও, ইনক্লুডিং কংগ্রেস। না, কিন্তু জনাব তৌহিদ হোসেন, আপনার কাছে মনে হয় না যে বাংলা নামের কেউ একজন কোনো একটি থানার ভারপ্রাপ্ত দায়িত্ব থাকলে বা কোনো কিছু একটা থাকলেই সেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হয়? এই সরকার আমলে কেন এত অন্য ধর্মের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা নিয়েও অনেক কথা হচ্ছে, সেটাকেও দেখা হচ্ছে যে একটা ভারতীয় প্রভাবের কারণে এটা হচ্ছে। যেখানে আমরা দেখেছি যে এর উল্টো পথটাও আছে, এটা প্রফেসর আসিফ নজরুল বলবেন, তার কাছেও একটু জানতে চাইবো যে শুধুমাত্র অন্য ধর্মের অনুসারী হওয়ার কারণে অনেক শীর্ষ পদ বা অনেক গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে আগের সরকারগুলির আমলে। এখন কি আপনার কাছে মনে হয় না যে এইটাও একটা মানে বলার মতো বা টকিং পয়েন্ট, যে থানার ওসি যদি একজন হিন্দু পাওয়া যায়, একজন পুলিশের বা অন্য কর্মকর্তা যদি হিন্দু পাওয়া যায়, যে এটা একটু তৌহিদ হোসেন থেকে শুনে আপনার কাছে আসি। প্রফেসর জি জি জি। হ্যাঁ, দেখুন, আমি যেটা বলছিলাম যে সুপ্ত সাম্প্রদায়িকতা মানুষের মাঝে থাকে, এবং এই যে বললাম যে যেহেতু ক্ষোভ আছে, কাজে সবকিছুতেই সেটা খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়, এটা একটা ফ্যাক্টর। আর আমরা স্ট্যাটিস্টিক্যালি গেলেও বোধহয় আসলে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটু বেড়েছে হয়তো। এটা আমি আমার কাছে যেহেতু স্ট্যাটিস্টিক্স নেই, আমি নিশ্চিতভাবে বলতে পারি না। তবে এটা ঠিক যে কিছু মানুষের মধ্যে এই ধরনের অনুভূতি আছে। তবে ব্যাপকভাবে কিন্তু মানুষ এরকম মনে করে না যে হিন্দু হওয়াতে কোনো সমস্যা আছে, যদি না তারা আসলে মানে যদি তাদের দায়িত্বটা নিরপেক্ষভাবে পালন করে, মানুষ মনে হয় না সেটা নিয়ে খুব বেশি বিচলিত হবে। আমার মনে হয় যে একটু প্রফেসর আসিফ নজরুলকে এটা শুনি, যে প্রফেসর আসিফ নজরুল এইটা হচ্ছে যে জি আমি বুঝেছি আপনার প্রশ্ন। শুনেন, আমি যেহেতু শিক্ষক, অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয়, আমি কিছু কিছু কমপ্লেইন শুনেছি যে বিএনপি আমলে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তারা বৈষম্যের শিকার হয়েছে। কিছু কিছু অভিযোগ শুনেছি, সরাসরি শুনেছি। ধরেন আমার একজন ফ্যান আছে, হয়তো সে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সাধারণ চাকরি করেছে, আমাকে বলে স্যার আমাকে তখন ভাইবার সময় আমার সাথে এরকম আচরণ করেছে, আমাকে বাদ দিয়েছে। এরকম দু একটা কমপ্লেইন আমি শুনেছি। এখন এইটাকে কম্পেনসেট করার জন্য আপনি এই আমলে এসে অবশ্যই চাকরির ক্ষেত্রে হিন্দু নাকি মাদ্রাসায় পড়ে নাকি খ্রিস্টান নাকি এটাকে আপনি বিবেচনায় নেবেন না। আমাদের সংবিধান বলে কারো ক্ষেত্রে আপনি বৈষম্য করতে পারবেন না। কিন্তু আমার কথা হচ্ছে কি খালেদ, আমি যদি দেখি ঢাকা শহরে 50টা থানার মধ্যে ধরেন 30 জন, ধরেন যদি দেখি 30 জন হিন্দু ধর্মাবলম্বী আছে, 20 জন মুসলিম ধর্মাবলম্বী আছে, তখন কিছু মানুষের মনে যদি এই প্রশ্নটা আসে যে আপনি উনাদের জনসংখ্যা অনুপাতে, উনারা যদি জনসংখ্যার 15% হয় হিন্দু জনগোষ্ঠী, চাকরিতে 20% থাকুক, 25% থাকুক, সহনীয়।
কিন্তু জনসংখ্যার যদি 15% হন আর চাকরিতে যদি থাকেন 50-60% বা ভালো পোস্টিং এ, তখন যদি কারো চোখে লাগে আপনি তো তাকে দোষ দিতে পারবেন না। প্রফেসর আসিফ নজরুল, আমি কিন্তু এখানে একটু স্ট্যাটিস্টিক্স দিতে বলছি যে ধরেন কোন বাংলাদেশে কোন চাকরিতে কি 50%-এর মতো মাইনরিটিজ বা মুসলমান না এরকম লোক আছে? না 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 না, আমি তো চাকরি বলি না, সরি আমি বলছি ঢাকা শহরে পোস্টিং, সরি আমি ক্ল্যারিফাই করি, পোস্টিং চাকরি না, আমি পোস্টিংটা বলি, পোস্টিং। হ্যাঁ, মানে ঢাকা শহরে পোস্টিংটা হচ্ছে প্রাইস পোস্টিং। দেখেন আমি কিন্তু জানি না 50 জনের মধ্যে 30 জন আছে নাকি, তবে তৌহিদ ভাই যেটা বলেছে আগের চেয়ে অনেক বেড়েছে। এখন এই প্রশ্নগুলো যখন মানুষের মনে আসে, এগুলি খুব আইসোলেটেড ভাবে আসে না, কারণ আমরা দেখি দিনের পর দিন আমরা যে সরকার ভারতকে তোয়াজ করে চলেছে, এই জন্য এই কোশ্চেনটা আসে। এটা আপনার হয়তো মূল কারণ হয়তো ধর্মীয় না, আপনি যেভাবে বলছেন আমার কাছে মূল কারণ ধর্মীয় মনে হয় না, কারণ আমি বহু বাংলাদেশের মানুষকে দেখেছি তাদের চোখে ভাসে ফেলানির লাশ, তারা এটা ভুলতে পারে না এবং আপনি তাদেরকে ব্লেম করতে পারেন না। তাদের কাছে মনে তিস্তা নদীর পানি এখনো পাইনি আমি, আজকে আমাদের সাথে কি এটা ফাজলামি করছে? 15 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর যাবত বলছে। তাদের কাছে মনে প্রশ্ন আসে যে আমি চাকরি করতে গিয়ে দেখতেছি একজন ইন্ডিয়ান চাকরি পাচ্ছে, আমি পাচ্ছি না। তাদের মনে প্রশ্ন আছে যখন আমি যখন ভারতে যাই, আমি যখন ভারতীয় বর্তমান সরকারে যারা আছে তাদের যখন ন্যারেটিভ যদি শুনি আমার স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে, সে স্বাধীনতা যুদ্ধকে দেখায় ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে, আর সরকার এটা নিয়ে কিছু বলে না। এই সমস্ত বিভিন্ন কারণে ক্ষোভ কতটুকু আর সম্প্রদায় কারণে ক্ষোভ কতটুকু, এটা তো আমাদের কোনো স্টাডি নাই। তবে সম্প্রদায়গত ক্ষোভই একমাত্র ক্ষোভ না, এবং আমি অবশ্যই মনে করি এই ধরনের ক্ষোভ থাকা উচিত না, এবং আমি অবশ্যই মনে করি যে কোনো আমলে যে কোনো চাকরি নিয়োগের ক্ষেত্রে ধর্ম কোনো বিবেচ্য বিষয় হতে পারে না। এবং আমি অবশ্যই মনে করি কিছু মানুষের মনে যদি এই ধারণা থাকে, এই ধারণা ভাঙানোর দায়িত্ব হচ্ছে তাদেরকে ভাঙাতে হবে, তাদেরকে বলতে হবে তোমরা যেরকম মনে করছো এটা না, এটা আসলে সত্যি না। এখন আমি তো সত্যিটা জানি না, বাট আমরা যখন মানুষকে বলতে শুনি, কিছু কিছু ক্ষেত্রে শুনি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে বিশ্বাস করি যে সকল ক্ষেত্রে সকল সময় আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে আমাদেরকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে, কিন্তু আমি প্রোটেক্ট করতে গিয়ে সংখ্যাগুরু সম্প্রদায়কে বৈষম্য স্বীকার করব, এটা আমার সংবিধান বলে না। প্রফেসর আসিফ নজরুল, আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটি প্রশ্ন করার আগে আমি একটু বলি, 2019 সালে সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী আছেন জনাব মোমেন, তাকে আমি ইন্টারভিউ করেছিলাম বার্লিনে গিয়ে। সেই সময়কার একটা ঘটনা ঘটেছিল যে বিএসএফ এর সদস্যদের বিজিবি সদস্যরা গুলি করেছিল, এবং গুলি করেছিল সেটা নিয়ে গোলাগুলিতে আসলে আহত নিহতের সঠিক সংখ্যা না জানা গেলেও সেটি নিয়ে ভারতীয় পত্রপত্রিকা অনেক রিপোর্টের প্রসঙ্গে আমার এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে বিএসএফ এর মানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্ত প্রবেশ করে বাহাদুরি দেখিয়েছে, এতে বিজিবি বাধ্য হয়ে গুলি করেছে। আমি প্রসঙ্গটি এই কারণে বললাম যে এরকম ঘটনা যে আগেও ঘটেছে সেটি শুধু বলার জন্য এই জায়গার মধ্যে। আর আপনি যে প্রসঙ্গে কথা বলেছেন সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এই কথাটি প্রায় আমি শুনি বা প্রায় অনেককে বলতে শুনি যে যারা মুসলমান নন এরকম লোকজনদেরকে ইচ্ছা করে তাদের ডিসপ্রপোর্শনেট ভাবে তাদের অনেক বেশি চাকরি দেওয়া হচ্ছে। কিন্তু আমি কিন্তু আসলে দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে কতজন থানার ওসি আসলে হিন্দু ধর্মাবলম্বী আছে বা অমুসলমান আছে। তাহলে আমি আপনাকে একটা অফার দিচ্ছি, ঠিক আছে? আপনি যদি দেখতেই চান, ধরেন এই জিনিসটা আপনি তুলেছেন, আমি কোথাও নিজের থেকে তুলি না, তাহলে আপনি একটা কাজ করেন না, ডয়েটসে ভেলে থেকে আপনি একটা স্টাডি করান যে ঢাকা শহরে, চিটাগাঙে, খুলনাতে, রাজশাহীতে, আমি আপনাকে পোস্টিং এর ক্ষেত্রে বলছি, সেখানে আপনি একটা স্টাডি করে বলেন যে কিছু মানুষ যেটা মনে করে এটা ভুল, এটা বের হয়ে আসুক না। ঠিক আছে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনাতে যে আপনার হাইপোথিসিসটা কি? নারায়ণগঞ্জ। আমার হাইপোথিসিস না রে ভাই, আমি এগুলি নিয়ে বদার না। আমার কথা হচ্ছে আমি কিছু মানুষকে বলতে শুনি যে এই সমস্ত জায়গায় যেখানে আপনার মানে ইয়েটা রিক্রুটমেন্টটা, যেখানে পোস্টিংটা খুবই ফিনান্সিয়ালি এবং ক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ডিসপ্রপোর্শনাল নাম্বার আছে, কিন্তু আমি এটা জানি না সত্যি নাকি। আপনি বললাম আমি দেখতে চেষ্টা করব 50%। আমি তো 50% বলি না, আমি বলছি আমি বলেছি ডিসপ্রপোর্শনেটলি বেশি আছে, এরকম কথা আমি শুনেছি। আপনি যদি মনে হয় আপনি বলেছেন আপনি শুনেছেন, আপনারা একটা স্টাডি করেন, এটা সংবাদপত্রের দায়িত্ব। যদি এবং এই স্টাডিকে আপনি যদি একটা ধারণাকে কনফ্রন্ট করতে চান, এখন আমার পক্ষে তো এই স্টাডি করা সম্ভব না। আপনি নিজেও বলেছেন আপনি অনেকের মুখে শুনেছেন।
আমি যাদের মুখে শুনেছি তারা আসলে মানে বেশিরভাগই হচ্ছে যে যারা ভারতের বিপক্ষে যাদের একটা সরাসরি অবস্থান আছে বা অন্যভাবে যদি আমি এটাকে বলি যে যারা মনে করেন 92% দেশের মুসলমানের দেশে শুধু মুসলমানদেরই সবকিছু পাওয়া উচিত, তাদের কাছে আমি বেশি শুনেছি আর কি। তবে এটি পরীক্ষা করে দেখা উচিত, সাংবাদিক হিসেবে দায়িত্ব। আমি প্রফেসর আসিফ নজরুল আপনার বক্তব্যের সাথে আমি একমত। আমি সর্বশেষ প্রসঙ্গে আসি, যেটা নিয়ে আসলে আপনাদের দুজনেরই মন্তব্য আমার একটু শুনতে হবে। প্রিয় দর্শক, আপনি ধৈর্য নিয়ে এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো টক শোর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।